হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল নেক্সট ইউএসএতে। আজকের টপিকসটা হচ্ছে যে, আমরা কি আসলে ভুল জায়গায় ইনভেস্ট করতেছি? আমাদের সময়, টাকা সবকিছু কি আমরা কি ভুল জায়গায় ইনভেস্ট করতেছি? আপনার কি আসলে ইউএসএতে আসা উচিত? না কানাডাতে নাকি ইউরোপের কোনো দেশে? নাকি দুবাইতে যাওয়া উচিত? সো এই জিনিসগুলো কি আপনি কখনো চিন্তা করছেন? যে আমার প্রোফাইল অনুযায়ী কোনটাতে যাওয়া বেটার? আমার টাইম, টাকা এই যে কত কিছু ইনভেস্ট করা হচ্ছে, যে আমি কি পড়াশোনা বাদ দিয়ে বিদেশ যাওয়ার জন্য দৌড়াচ্ছি? নাকি চাকরি-বাকরি বাদ দিয়ে আমার ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে আমি আমার বিদেশে যাওয়ার জন্য দৌড়াচ্ছি। সো এই যে এত কিছু ক্যালকুলেশন, আপনার টাকা, আপনার সময়, এই যে সবকিছু আপনি ইনভেস্ট করতেছেন। সো সবকিছুর কিন্তু একটা মূল্য আছে। আপনার একটা মূল্য আছে। আপনার টাকাগুলো জমানো টাকা, আপনার ধার করা টাকা, ঋণ করা টাকা, আত্মীয়স্বজনের থেকে টাকা নিয়ে আসছেন। সো এইগুলো আপনারা কিভাবে ইউটিলাইজ করবেন? আসুন এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আমার চ্যানেল নেক্সট ইউএস থেকে। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার ট্রাই করেন। কোনো কান্ট্রিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আমি স্পেশালি পড়াশোনা নিয়ে কথা বলবো, যে যারা পড়াশোনা করার জন্য দেশের বাইরে আসতে যাচ্ছেন। সো পড়াশোনার জন্য যদি আপনারা কোনো কান্ট্রির জন্য আপনারা অ্যাপ্লাই করেন, সো প্রথমে আপনাকে যেটা ভাবতে হবে যে আমার কী পরিমাণ টাকা আছে, আমার কী পরিমাণ বাজেট আছে, আর আমি যেই দেশে আমি পড়াশোনা করতে যাব সেই দেশে গিয়ে কি আমি আমার পড়াশোনার টাকাটা উঠাতে পারবো কিনা। সো এই জিনিসগুলো আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে, যে আমি যে দেশে যাই না কেন, আমি আমেরিকা যাই, কানাডা যাই বা ইউরোপে যাই, যেখানে যাই না কেন, আমার থাকা খাওয়ার পড়াশোনার যে টাকাটা, হ্যাঁ, আমি বাংলাদেশে টাকা পাঠাবো না বা আমি কাউকে কোনো কিছু দিতে পারবো না। আমি যেটা ধার করে নিয়ে এসেছি সেটা পরে, আমি যদি চাকরি বাকরি পাই পরে, বাট আপনার নিজের টাকাটা আপনি নিজে উঠাইতে পারবেন কিনা। সো এই জিনিসটা আপনাকে সবার ফার্স্টে চিন্তা করতে হবে। এইসব চিন্তা করতে গেলে সবাই ভাবে যে না, আমেরিকা হচ্ছে যে সব থেকে ভালো সলিউশন, কারণ এখানে গেলে খুব দ্রুত টাকা ইনকাম করা যায়, ফ্যামিলি সাপোর্ট করা যায়, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি। ওয়েল, এটা একটা ভালো সলিউশন, কিন্তু রিসেন্টলি ভিসার যে অবস্থা, হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এখন আসলে অন্য কোন কান্ট্রি আছে যেটা আপনারা চুজ করতে পারেন? আমি আসলে আপনাদেরকে ডাইভার্ট করতেছি না যে আপনারা আমেরিকা বাদ দিয়ে অন্য কান্ট্রিতে চলে যান, সেটা না, বাট আপনাকে একটা অলওয়েজ সেকেন্ড চয়েস রাখতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন নাকি পড়াশোনা শেষ করেন, ব্যাচেলর কমপ্লিট করেন বা এইচএসসি বা মাস্টার যেটাই কমপ্লিট করেন না কেন বাংলাদেশে, আপনার যখন নাকি জব খোঁজেন, আপনারা কি একটা জবের জন্য অ্যাপ্লাই করেন? কখনোই না। আপনারা কিন্তু একটা জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনারা কয়েকটা কোম্পানিতে অনেক অনেক সিভি, অনেক অনেক কিছু আপনারা সাবমিট করেন। তারপর দেখা গেছে যে আপনার কল আসে, ইন্টারভিউ দেন, ওইখান থেকে বাছাই হয়, তারপর আপনার জবটা হয়। সো আমার কথা হচ্ছে যে আপনারা যখন নাকি দেশের বাইরে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, অ্যাপ্লাই আপনারা একটা দেশের জন্য কখনোই করবেন না। আপনারা হচ্ছে যে কয়েকটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেন। আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি ইউরোপের কিছু কান্ট্রিতে অ্যাপ্লাই করে রাখেন। আপনি জার্মানির জন্য অ্যাপ্লাই করেন, আপনি ইটালির জন্য অ্যাপ্লাই করেন, লুক্সেমবার্গের জন্য অ্যাপ্লাই করেন। ঠিক আছে? পাশাপাশি আপনি যদি আমেরিকা, কানাডা এসব কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান, সেগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করেন। অর্থাৎ ৩টা, ৪টা, ৫টা কয়েকটা কান্ট্রিতে জন্য আপনি অ্যাপ্লাই করে রাখেন। এখন বলেন যে অ্যাপ্লাই করতে তো অনেক টাকা লাগবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লাই করতে অনেক টাকা, আপনার অ্যাপ্লাই করতে টাকা লাগে, আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। খুব কম ইউনিভার্সিটি আছে যে আপনার ভিসা পাওয়ার আগে আপনাকে বলবে যে টাকা জমা দেন, টাকা জমা দিতে হবে। বিশেষ করে এজেন্সির থ্রুতে যদি আপনি অ্যাপ্লাই করেন, এজেন্সি আপনাকে বলবে যে আপনার এক সেমিস্টারের টাকা আগে দিয়ে যেতে হবে। সো ওইটা হচ্ছে ডিফারেন্ট টপিকস, বাট আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ইউরোপের ২-৩টা কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করেন। আমার জানা মতে ইউরোপের ১ বছর আপনি একবারই অ্যাপ্লাই করতে পারবেন। আমারটা ভুলও হতে পারে, বাট এটা আমি অনেক আগের কথা বলতেছি। সো কারণ ইউরোপের প্রসেসিং অনেক লাগে। আপনার ওদের সাথে যোগাযোগ করবেন, মেইল দিবে, আপনাকে অ্যাডমিশন লেটার দিবে, ঠিক আছে? অনেক কিছু। সো আমেরিকার ক্ষেত্রে যেমন I-20 সব থেকে বড় একটা ফ্যাক্ট, আর ইউরোপের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ওরা একটা অ্যাডমিশন লেটার দিবে, অফার লেটার দিবে। সো সেটা নিয়ে আপনাকে ভিসা এম্বাসি ফেস করতে হবে। আপনি ওদের স্কেডিউল নিবেন, সেই অনুযায়ী আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। সো আমার জানা মতে 45 ডেজের ভিতরে আপনার একটা ডিসিশন আসে। সো যেসব এম্বাসিগুলা, ইউরোপের যে এম্বাসিগুলো বাংলাদেশে আছে, সো ওয়েল আপনি সব কিছু সাবমিট করতে পারবেন। আর সেটার এম্বাসি যদি বাংলাদেশে না থাকে, ইন্ডিয়া যাওয়া লাগবে। সো অনেক কিছু আছে। সো আপনারা খুব ভালো জানেন যে, মানে আমার থেকে ভালো জানেন ইউরোপের ব্যাপারে। আমি এই এই কথাটা কেন বলতেছি, যে আমি কিন্তু আমেরিকা আসার আগে, যে কথাটা আমি কখনোই বলি নাই, সো আমি কিন্তু আমেরিকায় আসার আগে কিন্তু আমি ইউরোপের ২টা কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করছি। সো ২টা কান্ট্রি থেকে আমার স্টুডেন্ট ভিসা, আই মিন স্টুডেন্ট ভিসার অফার লেটার আসছে, অ্যাডমিশন লেটার আসছে। আর ইউরোপের আরেকটা কান্ট্রি, থার্ড কান্ট্রি, সেটা থেকে আমার জব অফার লেটার পাইছি, অর্থাৎ ওয়ার্ক পারমিট আসছিল, ডিরেক্ট ওয়ার্ক পারমিট ওই কোম্পানি থেকে।
সো এইগুলো হচ্ছে যে আমি কি করছি যে অপশন হিসাবে রাখছি, ঠিক আছে। সব কিছু করার পরে আমি লাস্ট টাইমে ভাবলাম যে ঠিক আছে সব যেহেতু করছি তাহলে আমি আমেরিকার জন্য আমি কেন অ্যাপ্লাই করবো না, দ্যাটস ফাইন। তখন আমি আমেরিকার জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো এই যে দেখেন আমার ইউরোপের জন্য, ইউরোপের দুটো কান্ট্রি থেকে স্টুডেন্ট ভিসা, ইউরোপের আরেকটা কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট, তারপর হচ্ছে আপনার আমেরিকার জন্য হচ্ছে যে আমার স্টুডেন্ট ভিসা। সো এইগুলো সব কিছু আমার স্ক্যাজুয়াল করা ছিল। সো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কোনটাতে কোনটার অ্যাপয়েন্টমেন্ট, আমি টাকা জমা দিছি, আমি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিছি, সব কিছু করছি। সো এই যে সব কিছু আমি করলাম, ঠিক আছে, এইগুলো হচ্ছে যে আমার স্টেপ বাই স্টেপ। আমার যদি ইউরোপের একটা কান্ট্রি না হয় আরেকটা স্কোপ আছে, আরেকটা না হলে আমার আরেকটা স্কোপ আছে, ঠিক আছে। এই ধরনের অনেকগুলা স্কোপ আমি ক্রিয়েট করে রাখছি, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে কি যে আপনি একটাতে ফেল হলে আপনার আরেকটার অপরচুনিটি আছে। এই কারণে বলতেছি যে কারণ হচ্ছে যে আপনি এখানে আপনার সময় সেভ হচ্ছে। আপনি ধরেন 1 বছরের ভিতরে ইউরোপের একটা কান্ট্রিতে আপনি স্টুডেন্ট ভিসা, আমেরিকার জন্য স্টুডেন্ট ভিসা, কানাডার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, ঠিক আছে। আপনি 1 বছরের ভিতরে আপনি সব কিছু করতে পারতেছেন। সো এটা কিন্তু খুব মানে ভালো একটা ওয়ে। কারণ আপনি যদি সব কিছু একসাথে না করেন তখন কি হবে যে দেখা গেছে যে আপনি এই বছর আমেরিকার জন্য করলেন, হইলো না, আপনি ফ্রাস্ট্রেশন হইলেন, ঠিক আছে, হইলো না, নেক্সট ইয়ার তাহলে আমি ইউরোপের জন্য করি, আপনি নেক্সট ইয়ার ইউরোপের জন্য করবেন। এভাবে করলে কি হবে যে আপনার দেশের বাইরে আসার যে মোটিভেশনটা ক্রিয়েট হয় ভিতর থেকে সেটা আপনার নষ্ট হয়ে যাবে। প্লাস আপনি যে সময়টা সেটা আপনার নষ্ট হচ্ছে। এখন টাকার ব্যাপারে আসেন, যে টাকার ব্যাপারে বলছেন যে ভাই এত টাকা তো নাই। ভাই শুনেন, আমি তো নিজে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করছি, বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করছি। সো স্টুডেন্ট ভিসা হচ্ছে যে সব থেকে কম টাকা লাগে অ্যাপ্লাই করার জন্য, কারণ এখানে শুরুটাই হচ্ছে স্টুডেন্ট দিয়ে, ঠিক আছে। আপনারা তখনই ফিল করেন যে বেশি টাকা লাগবে যখন হচ্ছে যে আপনারা এজেন্সির কাছে যান। সো এজেন্সির কাছে যাওয়া মানেই হচ্ছে যে আপনার প্রচুর টাকা দিতে হবে। তারা বলবে যে আপনার ভার্সিটিতে ভিসা হওয়ার আগে আপনার সেমিস্টার ফি দেওয়া লাগবে, ঠিক আছে, এরকম আরও অনেক কথাবার্তা বলবে। সো আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা কয়েকটা ইউনিভার্সিটিতে, অর্থাৎ কয়েকটা কান্ট্রির ইউনিভার্সিটিতে, ধরেন ইউরোপের একটা ইউনিভার্সিটি, 1 বছরের ভিতরে ইউরোপের একটা ইউনিভার্সিটি, কানাডার জন্য একটা ইউনিভার্সিটি, আমেরিকার জন্য একটা ইউনিভার্সিটি, সেগুলোতে আপনি ট্রাই করেন, ঠিক আছে। আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে রাখেন। আর ইন দ্য মিন টাইম আপনি পারলে দেশের কোনো একটা কান্ট্রির, দেশের বাইরের কোনো একটা কান্ট্রিতে আপনি একটা ভিজিট দিয়ে আসেন। এখন বলছেন তাহলে এইটার সাথে এইটার কী সম্পর্ক? অনেকে বলতে পারেন যে হ্যাঁ আমি শুনছি যে ভিজিট দিলে এটা ভিসা অফিসারের কাছে ইমপ্রেশন ভালো হয়। আসলে এটা ব্যাপার কি যে ভিসা অফিসার যখন আপনার থেকে আপনার I-20 আর পাসপোর্টটা নিবে আমেরিকার বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে, যখন আপনি নাকি পাসপোর্টটা জমা দিবেন তখন দেখবে যে আপনার পাসপোর্টটা একেবারে ফ্রেশ না, একেবারে নতুন না, ঠিক আছে। আপনি একটা কান্ট্রি ট্রাভেল করছেন বা দুইটা কান্ট্রি ট্রাভেল করছেন, এতে করে কি হয় যে ভিসা অফিসারের কাছে আপনার পাসপোর্টের ইমপ্রেশনটা ভালো হয়। সেই কারণে বলবো যে টাকা যখন খরচ করবেন, আপনারা যদি কনফার্ম হয়ে থাকেন যে হ্যাঁ আমি দেশের বাইরেই আসবো, আমাকে আসতেই হবে এনি হাউ, সো আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। আপনি যদি ভাবেন যে না আমি ট্রাই করলাম নামে মাত্র, দেখি আমার লাক কেমন, যদি লাক ভালো হয় তো হয়ে গেল, আর না হলে তো কোনো কিছু করার নাই। সো আপনাকে চেষ্টা করতে হবে। সো আমাদের ইসলামে আছে, আমাদের আল্লাহ তাআলা বলছে যে বান্দা তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, আমি দিব, ঠিক আছে। সো আপনাকে চেষ্টা করতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। সো আমার এই কথাগুলো যদি ভাল লাগে আপনাদের, ঠিক আছে, আপনারা সেই অনুযায়ী প্ল্যান করেন, কয়েকটা কান্ট্রির জন্য, কয়েকটা ইউনিভার্সিটির জন্য আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আশা করি দেখবেন যে একটা না একটা হবেই। এখন তাহলে বলেন যে ভাই আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার কয়টাতে হয়েছে? ওয়েল, আমার হচ্ছে যে আমার ওয়ার্ক পারমিট হয়েছিল একটাতে, তারপর হচ্ছে যে স্টুডেন্ট ভিসাগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। বাট সবার আগে যেটা হচ্ছে যে আমার আমেরিকার ইউএসএ যে স্টুডেন্ট ভিসা ছিল এইটার অ্যাপয়েন্টমেন্ট আমার সবার আগে আসছে। সো এটার জন্য আমি দাঁড়াইছি। সো আলটিমেটলি আমারটা হয়ে গেছে। সো এরকম। সো আমি বলতেছি না যে মানে সবার লাক ভালো, সবার লাক খারাপ, সেটা না। আমি যত তাড়াতাড়ি সব কথাগুলো বললাম, আমার কিন্তু একা একা আমার প্রসেস করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আমার রাত জেগে কাজ করা লাগছে, আমার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমার রাত জাগা লাগছে, কারণ তখন ভার্সিটিতে মেল করলে তারা সেই সময় মেইলের আপনার রিপ্লাই দিত, ঠিক আছে। আবার আমেরিকার যে টাইম, সেই সময় আমি আমেরিকার ডে টাইমে আমি আবার বাংলাদেশ সময় রাত জাগছি, কারণ ওই সময় মেল কমিউনিকেশন করলে তারা ওই সময় রিপ্লাই দিত। আপনি যদি আপনার বাংলাদেশ টাইমে যদি কমিউনিকেশন করেন, আপনি মেল করবেন, কোনো রিপ্লাই নেই, ওরা রিপ্লাই দিবে আপনাকে আপনি যখন ঘুমায় থাকবেন। তো এইভাবে কমিউনিকেশন করলে একটা গ্যাপ হয়ে যায়, আপনার প্রসেসিংয়ে লেট হয়, ডিলে হয়, ঠিক আছে। সো এই যে অনেকগুলো কথা বললাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা চেষ্টা করে যান, এত হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমেরিকার ভিসা একটু ডিফিকাল্ট হয়েছে তো কী হয়েছে, অন্যান্য যেই কান্ট্রিগুলো আছে সেগুলোর ভিসাগুলো কিন্তু স্টিল ওপেন আছে।
অপরচুনিটি এখন স্টিল অনেক ভালো। আমি রিসেন্টলি একটা নিউজও দেখলাম যে আপনার রোমানিয়াতে, ঠিক আছে, রোমানিয়া নাকি এখন ভালো আপনার ভিসা দিচ্ছে, স্টুডেন্ট ভিসা। সো রোমানিয়া কিন্তু আপনার ইউরোপের একটা কান্ট্রি, সো আপনারা চাইলে সেখানে যেতে পারেন, সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখন বলেন যে ভাই আপনি আমেরিকা থেকে অন্যান্য কান্ট্রিকে আপনি এত মানে এত হাইলাইট করতেছেন, ঠিক আছে, এত কিছু করতেছেন। এখন আমার কথা হচ্ছে ভাই, আমেরিকার ভিসাটা হচ্ছে কি যে এখন খুব হার্ড হয়ে গেছে, ঠিক আছে। যারা এখন মানে কোনো এজেন্সি বলবে যে হ্যাঁ আপনি আমার মাধ্যমে অ্যাপ্লাই করেন, 100% আপনার ভিসা হবে, একটা জিনিস বিলিভ করবেন, যেই ব্যক্তি বা যে প্রতিষ্ঠান আপনাকে বলবে যে আমি আপনার ভিসা গ্যারান্টি দিয়ে দিব, আমার থ্রুতে আপনি অ্যাপ্লাই করেন, টাকা জমা দেন, আপনি সবার আগে সেই ব্যক্তি এবং সেই কোম্পানিকে আপনি অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে ফার্স্ট রিস্ক, ঠিক আছে। কারণ হচ্ছে ভিসা গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না, হয়তো বা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনার জন্য ডিফারেন্টলি ট্রাই করবে, ঠিক আছে, আপনার প্রিপারেশন সব কিছু ভালোভাবে ট্রাই করবে। সো এটা একটা ওয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে ইউএস এর ভিসা হচ্ছে যে ইন্টারভিউ বেসড ভিসা অফিসারের সাথে, আর ইউরোপের ইউরোপের যেই ভিসাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনার ইন্টারভিউ বেসড না, সেটা কিন্তু হচ্ছে আপনার ডকুমেন্ট বেসড। আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, আপনার ডিসিশন 45 ডেজ বা এর বেশি সময় নিয়ে তারপরে আপনাকে জানাই দেওয়া হবে, বা 45 ডেজের ভিতরে হবে। যদি আপনার ডিসিশন নিতে যদি ভিসা অফিসারের একটু কনফিউশন হয়, যদি সে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করে, দেন সে আপনাকে ইমেল করবে, যে আপনার সাথে তারা সরাসরি কথা বলবে, কথা বলে তারপর হচ্ছে যে আপনার একটা ইন্টারভিউ কন্ডাক্ট করবে, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমার কথা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ইউএস ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।